হ্যালো এভরিওয়ান, হাই, দিস ইজ আদিবা। আমি আছি আপনাদের সাথে তিল থেকে তালে থার্সডে লাইভ জ্যামিং এ। এটা হচ্ছে জাস্ট স্টোরিজের একটা উইকলি প্রোগ্রাম যেখানে মিউজিশিয়ানরা আসেন, তাদের মিউজিক নিয়ে কথা বলেন। আজকেও দুজন আমার খুব পছন্দের দুজন মিউজিশিয়ান আসবে আপনাদের সামনে কথা বলার জন্য। আমাদের ফার্স্ট মিউজিশিয়ান হচ্ছেন সিনহা ভাই, সিনহা হাসান ফ্রম বাংলা ফাইভ। অ্যান্ড পাশাপাশি আমরা আজকে আরেকজনকে পাচ্ছি সাথে, সানি হাসান। এবং সিনহা ভাই এবং সানি ভাই এই প্রথম একসাথে এক স্ক্রিনে লাইভে আসছেন। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। তো সিনহা ভাইকে দিয়ে শুরু করি। হাই ভাইয়া। হ্যালো। সানি ভাই আছেন আমাদের সাথে? Hello. Yeah. ওকে, Hello, good আপনারা evening. আপনারাই আপনাদের পরিচয়টা দিয়ে দেন। তো আচ্ছা। আমি সিনা হাসান, বাংলা ফাইভ ব্যান্ডের ভোকাল হিসেবে কাজ করছি, গান গাই, গান লিখি, এই তো। সানি ভাই? আমি আহমদ হাসান সানি, আমিও গান গাই, গান লিখি। এই তো, গান গাওয়ার চেষ্টা করি। আজকে আসছি লাইভে, দেখতে কি হয়। গ্রেট। ওকে। তো আজকে জাস্ট স্টোরিজের এই যে লাইভটা, এটার একটা পার্ট হতে পেরে খুবই আনন্দিত। এবং আমরা একটু আগে নিজেরা বলা বলি করছিলাম যে আজকে একটা বিশেষ দিন, কারণ সানি আর আমি কখনো একসাথে অনলাইন লাইভে Right. এর আগে আসিনি। সো না। আপনাদের উপলক্ষে সেটা হয়ে গেল আজকে। এবং আমি খুবই হ্যাপি, কারণ আমরা আজকে আমাদের সিনা ভাই আর আমার পরিচয় প্রায় এক যুগের মধ্যে আমরা নিশ্চয়ই 1,00,000 স্মৃতি আমাদের আছে, কিন্তু এর মধ্যে একটা স্মৃতিও লাইভে আসার নাই একসাথে। সো আজকে এটাও সম্পূর্ণ হলো আর কি, এই স্মৃতিটা। সো আই এম হ্যাপি। So thanks Just Stories, thanks Adiba. দ্যাটস গ্রেট। আমরা অনেক গল্প শুনবো, এই গল্পগুলো হয়তো অনেকেই জানে না। ফ্যানরা যারা আলাদা করে দুজনকে চেনেন তারা হয়তো জানেন না সানি ভাই সিনহা ভাই দুজনই খুবই ক্লোজ এবং অনেক বছর ধরে তারা একসাথে মিউজিক করছেন এবং তারা পার্সোনাল লাইফেও খুবই ক্লোজ। তো আপনাদের একটা গল্প শুনি, কিছু একটা দিয়ে শুরু করি। আপনারা অ্যাকচুয়ালি মিউজিক শুরু করলেন কোথা থেকে? সিনা ভাই বলুন। হ্যাঁ, সিনহা ভাই বলেন। আচ্ছা, আমাদের একসাথেটা পরে, আগে আগে তো আসলে নিজে নিজে যখন শুরু করি তখন তো আর চিনতাম না। আমার শুরুটা মূলত ছোটবেলায় সবার মতোই আর কি, শিল্পকলা একাডেমিতে ক্লাসিক্যাল শিখতে যাওয়া, যখন স্কুলে পড়ি, স্কুলে পড়ার সময় 7-এ পড়ি। তারপরে আমি যখন দ্বিতীয় বর্ষে উঠলাম ডিপ্লোমা কোর্সে ক্লাসিক্যাল, তখন ড্রপ আউট হয়ে গেলাম। দেন যা খুবই গিটার বাজানোর ইচ্ছে ছিল, কিন্তু বাসা থেকে গিটার দিত না। তখন আমার একটা মেমোরি আছে যে আমি খাটের যে স্ট্যান্ড থাকে না, ওই স্ট্যান্ডে হচ্ছে তার টানা দিয়ে এরকম করে গিটার নিজে নিজে একটা বানাইছিলাম, 2-3টা তার জোড়া দিয়ে। দেন আমার এসএসসির পরে আমার ছোট বোন, সে তার উপবৃত্তির টাকা জমিয়ে আমাকে প্রথম গিটারটা আমাকে উপহার দিল। তারপরে হচ্ছে মূলত আমার গিটারের সাথে গান গাওয়া শুরু। আর নিজের গান বানানো শুরু মূলত 2009-10 থেকে। এবং সানির সাথেও ওই টাইমটায় পরিচয়, এবং সানিকে দেখতাম যে সে নিজের গান গায়, ওখান থেকে অনেক ইনফ্লুয়েন্সড আমি। আমারও 2-একটা গান ছিল, সানিরও কয়েকটা গান ছিল। এই তো আমার শুরুটা এই। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন করে নেই, মানে ফলো আপ একটা প্রশ্ন করে ফেলি। ক্লাসিক্যাল মিউজিক থেকে রক মিউজিকের দিকে বা ফাঙ্ক মিউজিকের দিকে আপনার ট্রানজিশনটা কিভাবে হলো? আপনার কখন বা কেন মনে হলো যে আপনি গিটার শিখবেন বা এমন মিউজিক করবেন? আচ্ছা, এইটা না, কবির সুমনের একটা কথা আছে, উনি প্রায় ইন্টারভিউতেই বলেন, আসলে ওনার সাথে আমি একমত দেখে ওনার কথাটা কোট করছি। সেটা হচ্ছে যে আমার যেসব জায়গায় গান গাইতে ইচ্ছা করে, যেসব জায়গায় গান গাইতে ভালো লাগে, ওই সব জায়গায় না একটা হারমোনিয়াম নিয়ে গিয়ে আসলে গাওয়া পসিবল না। বাট গিটারটা অনেক হ্যান্ডি, এই যে দেখেন খুব সহজে আমি রাখলাম, উঠালাম, বাজালাম। হ্যাঁ, তো গিটারের মধ্যে না একটা ফুর্তি আছে। আর হচ্ছে আমি যেসব গান শুনে বড় হয়েছি বা বড় হচ্ছি স্টিল, যেরকম গান গাইতে চাই, যেসব গান ভাল লাগে, ওইসব গান আসলে গিটারের সাথে বা রক মিউজিকের থ্রুতে আমার কথাগুলো আমার সুরে খুব সহজে প্রকাশ করা যায়। এই কারণেই আসলে খুব যে সচেতন ভাবে আমি রক মিউজিক করব এরকম কোনো ম্যান্ডেট নিয়ে আসা না, সহজাত ভাবে আসলে এই ঢংটা ভালো লেগেছে,
তাই এটা করা। গ্রেট। সানি ভাই? ও, আমি গান তো আসলে আমি অন্যের গান গাইতে পারি না দেখে নিজের গান গাওয়া শুরু করছি, আর অন্য কোনো মহৎ রিজন নাই আমার গান গাওয়ার পিছনে। এরা হচ্ছে একটা রিজন, আর হচ্ছে ওই তো মজা করে নিজের গান গাওয়া যায়, নিজের গানের কোনো ভুল ত্রুটি নাই, দ্যাটস দ্য মেইন রিজন। এটার মধ্যে কেউ আমার বলতে পারবে না তোমার চোর ওই গানটা বেটার, কারণ হচ্ছে আমার গান আমারই, সো আর কারো গান। ওইটা একটা রিজন। গান লেখা শুরু করলেন? গান লেখা শুরু করছি কবে থেকে? গান লিখতাম তো আগে থেকেই, মানে গাওয়া শুরু করছি বেসিক্যালি আই থিঙ্ক এই যে 8-9 পর থেকেই, যখন আসলে সমস্ত রকমের অন্য রকমের গান গাওয়ার অ্যাটেম্প যখন ফেল করছে, তারপর আই গেস আমি আমার নিজের গান গাওয়া শুরু করছি ওই তো 8-9 থেকে। ইয়েস আই গেস। তাহলে আপনাদের পরিচয়টা হলো কখন? আমাদের পরিচয় হচ্ছে সিনা ভাই তো জাহাঙ্গীরনগরের খুবই অ্যাক্টিভ একজন কি বলে ছাত্র নেতা হিসেবে ছিলেন, আপনারা জানেন নাকি আমি জানি না। ওনার খুবই মানে আছে না ইনফ্লুয়েন্সিয়াল একজন ছাত্র নেতা এবং অনেক এনার্জেটিক। সো আমরা ওই রকম এনার্জির কি বলে ওই এনার্জির টানেই আসলে আমাদের আই গেস দেখা সাক্ষাৎ, এবং সিনা ভাইয়ের যেই অর্গানাইজিং পাওয়ার বা ওনার যেই কোনো কিছু করার যেই এনার্জি, ওইটা আসলে আমাদের সবাইকেই ওই সময় অনেক ইনফ্লুয়েন্স করছে। এবং সিরিয়াসলি আই এনজয়েড আমি সবসময় সিনা ভাইয়ের কোম্পানি মানে আমি খুবই এনজয় করি। হি ইজ লাইক ব্রাদার। থ্যাংক ইউ। এনিওয়ে, আমি মূলত অনেক কিছু অর্গানাইজ করার চেষ্টা করতাম, এটা আমার সহজাত। সো আদিবা, আপনি নিজে একজন অর্গানাইজার, আপনি বুঝবেন যে যারা অর্গানাইজার তাদের আসলে কিছু না কিছু একটা অর্গানাইজ না করতে পারলে ভালো লাগে না। তো দেখা যেত একটা গানের প্রোগ্রাম বা একটা ফটো এক্সিবিশন বা একটা ফিল্ম শো, এরকম নানা কিছু করতে করতে যখন এই একটু শাহবাগ, আজিজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কালচারাল, বিশেষ করে 9-10 তখনও পর্যন্ত শাহবাগে কি আমাদের পছন্দের অনেক মানুষজনকে পাওয়া যেত যারা বাংলাদেশের শিল্প সাহিত্যে অনেকটা অবদান রেখেছেন এরকম। তারপরে আসলে আমাদের যাওয়া হয় না, বা পরিবেশটাও আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে। সো এরকম ঘুরতে ঘুরতে সানির সাথে আমার পরিচয় মূলত, যার নাম না বললেই না, ফটোগ্রাফার আমিরুল রাজীব, তার মাধ্যমে। আমার ভাই। সো উনি ছিলেন আমাদের দুজনের কমন বিগ ব্রাদার আর কি, হ্যাঁ, কমন সিনিয়র। সো তার মাধ্যমে আমি দেখলাম যে একদিন আমাকে বেশ কয়েকজন আমার কাছের লোকজন বলতেছে, আপনি সানিকে চিনেন, সানির গান শুনছেন? আমি কই না, এটা আবার কে? আরে আপনি সানিকে চিনেন না, সানির গান শুনেন নাই মিয়া, রান টেরোরিস্ট রান। আমি কই রান টেরোরিস্ট রান, এই গান তো আমার শুনতেই হবে। তারপর আমি কয়েক মাস ওয়েট করছি যে এই সানি কে, এর সাথে এরে তো আমার চিনতে হবে। আমি শিওর যে সানিও নিশ্চয়ই ওই পাশ থেকে আমার নাম শুনেছে বা একটা আমাদের পরিচয় হয়ে গেছে। এবং আমাদের যেদিন প্রথম পরিচয় মনে আছে, ও জাহাঙ্গীরনগর ঘুরতে এসেছিল, আমরা সারা রাত্র লেকের পাশে, এবং ও 5টা গান গাচ্ছে গিটার নিয়ে, আমি আবার 5-6টা গান গাচ্ছি, আবার ও গাচ্ছে, এরকম করে সারা রাত আমরা অন্তত 200 গান ওই রাত্রে গিয়েছি। একদম একদম ইয়াং এজ, ইউ নো। সেই জায়গাটাকে লাইভ স্ট্রিম করতে পারলে হয়তো খুব ভালো হতো। আসলে আই উইশ যেটা রেকর্ডেড থাকলে ভালো হতো অ্যাট লিস্ট। হ্যাঁ, ডেফিনেটলি। সেটা যেহেতু পারছি না, তাহলে আমরা আপনাদের মুখে একটা গান শুনি, সিনা ভাইয়ের মুখে একটা গান শুনে আসতে চাই। সিনা ভাই, আপনি তারপর অনেক প্রশ্ন আছে আপনাদের কাছে আমার, তার আগে একটা চট করে একটা গান শুনে ফেলি। আমি শুরু করব? হ্যাঁ হ্যাঁ প্লিজ। ওকে, আমার যেটা প্রথম আমার সোলো অ্যালবাম লাস্ট বেঞ্চ, আমি ওইটার টাইটেল ট্র্যাকটা করছি। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তোর। আমি পাহাড় মাতালের জেগে থাকা ভোর, তোমার কবিতায় শূন্য আসর। আমি বেঁচে থাকা মানে, আমি বেঁচে থাকা মানে, আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলাম বেশি তোর। আমি পাহাড় মাথায় জেগে থাকা ভোর, তোমার
কবিতায় আমি বেঁচে থাকা মানে আমি বেঁচে থাকা মানে আমি ব্ল্যাকলিস্ট আমি হার্ডকোর আমি পাপি বলে নিষ্পাপ হওয়া তো আমি জঞ্জাল এক শহর আমায় ভুলে গেলেই লাভ বেশি তো আমি ব্ল্যাকলিস্ট আমি হার্ডকোর আমি পাপি বলে নিষ্পাপ হওয়া তো আমি জঞ্জাল এক শহর আমায় ভুলে গেলেই লাভ বেশি তো আমি নাই হলে কি হবে তোর আমি নাই হলে কি হবে তোর আমি লাস্ট বেঞ্চ আমি ব্যাকডোর আমি মরে গেলে লাভ বেশি তো আমি লাস্ট বেঞ্চ আমি ব্যাকডোর আমি মরে গেলে লাভ বেশি তো আমি লাস্ট বেঞ্চ আমি ব্যাকডোর আমি মরে গেলে লাভ বেশি তো আমি পাহাড় জেগে থাকা ভোর গঙ্গার কবিতায় শূন্য আসো আমি বেঁচে থাকা মানে আমি বেঁচে থাকা মানে আমি মরে গেলে লাভ বেশি তোর আমি পাপি পরে নিষ্পাপ হওয়া তোর আমি নাই হলে কি হবে তোর আমি মরে গেলে লাভ বেশি তো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই গানটা হচ্ছে সিনা ভাইয়ের সোলো অ্যালবাম লাস্ট বেঞ্চের, রাইট ভাইয়া? এই অ্যালবামটা বের হয়েছিল মনে হয় 2017-তে। 17 সালে। হ্যাঁ হ্যাঁ, এই অ্যালবামটা নিয়ে একটু আমাদেরকে বলেন, লাস্ট বেঞ্চ নামটা কোত্থেকে এসেছে, কেন এসেছে? লাস্ট বেঞ্চ মানে এটার আমার তর্জমা বা আমার অর্থ হচ্ছে যে লাস্ট বেঞ্চ মানে যে হচ্ছে বিপরীতে বসে, উল্টা বয়ান। হ্যাঁ, একটা টার্ম আছে আমরা প্রায় ইউজ করি যে কাউন্টার কালচার, যেটা মানে বিপরীত বয়ান। প্রতিষ্ঠিত সত্যের বিপরীতেও অনেক সত্য থাকে। হ্যাঁ, যেমন একটা গ্লাসের মধ্যে অর্ধেক পানি না, অর্ধেক বাতাসও থাকে। সো সায়েন্স যদি আমরা একটু অ্যানালাইসিস করি, ওইটা না থাকলে কিন্তু পানিটা এরকম থাকতো না, নিশ্চয়ই তার মধ্যাকর্ষণটাও অন্যরকম হয়ে যেত তখন। সো আমি বলছি যে আমি পাপী বলেই নিষ্পাপ হওয়া তোর, বা আমি লাস্ট বলেই তুই ফার্স্ট, হ্যাঁ আমি শেষ বলেই তুই শুরু। সো মানুষের মনের মধ্যে, আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে অ্যানথ্রোপোলজি, তো সো কথায় কথায় সোশ্যাল সায়েন্স নানা রকম টার্ম চলে আসে। তো মানুষের মনের মধ্যে আসলে সবসময় দুইটা জিনিস, বাইনারি অপোজিশন কাজ করে। আমি কি কাজটা করব নাকি করব না, আমি কি ওখানে যাব নাকি যাব না। সো একটা না থাকলে, আলো না থাকলে আধার কোনোদিন হয় না। সো এই কারণেই আসলে লাস্ট বেঞ্চ নামটা, যে একটা গ্র্যান্ড বা মেটা ন্যারেটিভের এগেনস্টে আরো অনেক পার্শিয়াল ট্রুথ, আরো অনেক পার্শিয়াল ন্যারেটিভ থাকে, যেগুলোর দিকেও আমাদের চোখ দেয়া উচিত। এটা ছিল একটা হিডেন মেসেজ আমার অ্যালবামের, এই কারণেই নামটা লাস্ট বেঞ্চ।
বেশি ভারী কথা বলে ফেললাম নাকি? না, শুনতে খুবই ভালো লাগছে। ইন দ্য মিনটাইম সানি ভাইয়ার গানের জন্য অনেক অনেক রিকোয়েস্ট পাচ্ছি আমরা, হ্যাঁ, অনেক কমেন্ট করছে, বেশ কয়েকটা রিকোয়েস্ট আমরা পেয়েছি। আমরা রান টেরোরিস্ট রানের জন্য রিকোয়েস্ট পেয়েছি, উড়াইয়া দেওয়ার জন্য রিকোয়েস্ট পেয়েছি। একটা শুনিয়ে দেন ভাইয়া, তারপর আবার কথায়। যে গানটা কেউ রিকোয়েস্ট করছে না ওইটা গাই, হ্যাঁ, কারণ ওই গানটা নালে কষ্ট হবে। না না, এটা হচ্ছে আমার হামদনাথের মতো, ওই গানটা আমি সবসময় শুরু করি। গানটার নাম হচ্ছে প্লাস্টিকের বোতল। অনেক 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 দিন পর দেখা হয়ে যাবে আমাদের, অনেক 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 দিন পর ভুলে যাব আমাদের ভুল। বিষণ্ণ এক বাতাসে উড়বে আমাদের খোলা চুল। অনেক 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 পথ আসবো ফেলে পেছনে, অনেক 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 হাহাকার থাকবে ঝুলে মেঘের ডানায়। স্মৃতির কাঁটা সব সরিয়ে শহরে ফুটবে গোলাপ। অনেক দিন অনেক দিন অনেক দিন পর, অনেক অনেক অনেক। থ্যাংক ইউ। That was amazing. কি ব্যাপার, গান ছোট হয়ে গেল কেন সানি? এইসব তো চলবে না। আমরা তো আরো গান গাবো, ওই জন্য আচ্ছা, আমরা টোটাল কতক্ষণ লাইভ করছি? আমরা 1 ঘন্টা লাইভ করব, বা তার বেশিও করতে পারি আপনারা চাইলে। ওকে ওকে ওকে, সরি টু ইন্টারাপ্ট। ওকে, আচ্ছা সানি ভাই, এই গানটা দিয়ে কেন আপনি সব সময় শুরু করেন? আমি জানি না, এই গানটার সাথে আমার কুইন্টেসেনশিয়াল যে ফিলিং অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি জানি না, এক ধরনের ঠিক দুঃখ না, দুঃখ বোধের গান আমি গাই। ইউ ক্যানট টেল ইট যে স্যাড, বাট এটা এক ধরনের স্যাডনেস ক্যারি করে। আই ক্যারি দ্যাট টু মাই সোল অলসো, সো আই ডোন্ট নো, মেবি দ্যাটস দ্য রিজন, বাট আই লাইক ইট। আমাদের সাথে যারা আছেন তাদের কিছু কমেন্ট পড়ি। রাকিব হাসান বলেছেন যে আপু সানি ভাইয়াকে একটু বলেন, আমি ওনার অনেক বড় ফ্যান। রাকিব, আমিও রাকিব অনেক পছন্দ করি। আসির আরমান আছেন আমাদের সাথে। ও মাই গড, আমাদের দুজনকে ভালো, আমার প্রাণের ভাই। আল্লাহ, কতদিন দেখা হয় না আসিরের সাথে, মাই গড। আমি আর আসিরের দেখা সাক্ষাৎ প্রয়োজন। হাই আসির ভাই, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আর গল্প বলে নি, যেটা হচ্ছে আমার আর আসিরের এরকম অসংখ্য রাত বিরাতে সাক্ষাৎ আছে। আমরা সারা রাত গান গাইছি, আসিরের গান শুনছি, মানে আমরা একে অন্যের প্রতি মানে অনেক মুগ্ধ সময় পার করছি একসাথে আর কি। রং চা খেয়ে রাত্রেবেলা ঘুরতেছি, মানে অ্যামেজিং। আসির ইজ লাইক এ রিয়েলি ব্রাদার টু মি, এবং আমি ওর প্রতি মুগ্ধ, আমি মন্ত্রমুগ্ধ ওর সবকিছুর প্রতি। ওর যা শুনছে মানুষ, ওটা তো আসি, আর যা শুনে নাই, যা সামনে শুনবে, আই থিঙ্ক এটা অনেক মুগ্ধ করবে মানুষকে। সবাই চেনে হচ্ছে একটা গান দিয়ে, বেশিরভাগ মানুষ আরো অনেক গান আছে, অনেক সুন্দর সুন্দর গান আছে। দ্যাট ইজ জাস্ট দ্য টিপ অফ দি আইসবার্গ। এই মানুষটা, রাইট, আই গেস সো, রাইট। আমরা আজকে মানে এই লাইভের মাঝখানেও আমি চান্সে কথাটা বলে দিচ্ছি, আসির ভাই প্লিজ বাকি গানগুলো রিলিজ করেন, আমরা অনেকদিন ধরে ওয়েট করছি। আর কারিশমা চৌধুরী অনেকগুলো রিকোয়েস্ট করে যাচ্ছেন। কনফিউশন তো বাংলা 5 এর গান, রাইট সিনা ভাই? কনফিউশন তো হবেই পরে, ডেফিনেটলি আমরা ওই গানটা তো শুনবোই। আচ্ছা,
আমরা আরেকটা কমেন্ট নাসিব ভাই, আচ্ছা আমি পড়তেছি। নাসিব আমিন কি লেখছে আমি তো এখানে পড়তে পারতেছি। আসিফ আমিন বলেছেন যে সানির গানের মধ্যে যে লিপ্ততার সুর সেটা সানির গানকে অনন্য করে তোলে। খুবই খুবই চমৎকার একটা কথা, খুব সুন্দর ও করে মাই বলেছেন। গড, মাই গড। হ্যাঁ, উনি তো একজন কবি। নাসিফ আমিন নিজেও কিন্তু অনেক ভয়ঙ্কর একজন এবং সুরকার, আমার যে মানে আরেকটা খুবই কথা, আমি ভালো। একটা গান গাবো যেটা হ্যাঁ, আনন্দ ভৈরবী গানটা, আর আমার আরেকটা গান যেটা মানুষজন শুনে বা শুনছে, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, ওইটা কিন্তু নাসিফ আমিন ওয়াজ দ্য গাই যে যে আমাকে এই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটা পড়ে শোনাইছে, এবং আমি আর উনি মিলেই গানটা শুরু করছি। সো নাসিফ আমিনের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর কি। হি ইজ লাইক রিয়েলি বিগ ব্রাদার। আমাকে অনেক গাইড করছে, অনেক লিটারেচারের জায়গা থেকে, ছবির জায়গা থেকে, গানের জায়গা থেকে। আই এম গ্রেটফুল। গানটা আমারও খুবই পছন্দের, আমরা কি গানটা শুনবো? হ্যাঁ, ওয়াই নট, ওয়াই নট। এখনই গাবো না একটু পরে? ভাইয়া ওকে, এখনই শুনি। ওকে। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী, ভৈরবী। আজ সেই মাঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহনবাসীতে বটের মূল। এখনো বর্ষায় কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণে বাম মুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর। সে কি জানিত না আমি তারে যত জানি নখ সমুদ্র, 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 সমুদ্র। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিনহা ভাই, কনফিউশনের কথা যেহেতু এসেছে, তাহলে আমরা একটু বাংলা 5 নিয়ে কথা বলি। হ্যাঁ, আপনারা ব্যান্ডটা কবে শুরু করলেন, কিভাবে শুরু করলেন, পিছনের গল্পগুলো আমাদেরকে বলেন। আচ্ছা, আমার ব্যান্ডের অনেকগুলো হতাশ চেষ্টা আছে। 2004 থেকে আমার 2004-এর প্রথম ব্যান্ড ছিল মিরপুরে একটা প্ল্যাটনিক। করতে চাইতাম রক মিউজিক, কিন্তু গান গাইতে হইতো গায়ে হলুদে। সো সেই ব্যান্ডটা 2006-এ ভেঙে যায়। তারপরে হতাশ হয়ে গান গাওয়াই বাদ দিয়ে দিলাম। তারপরে আবার 2009-10-এ এই যে সানি, যেমন এরকম আরো কয়েকজন আছে খুবই পছন্দের শিল্পী, পদ্মদা, প্রবল রিপন, কফিল আহমেদ,
মুইজ মাহফুজ, সহজিয়া ব্যান্ডের রাজু ভাই সহ অনেকেই আছেন যাদের দেখে আবার নতুন করে নিজের গান বানানো শুরু। দেন একটা ব্যান্ড করলাম সোল রেবেল, ওই ব্যান্ডটাও ভেঙে গেল 2013-তে। তারপরে আমি যখন দুই রাস্তার মুখোমুখি যে আসলে আমার কি ব্যান্ড করা দরকার নাকি মিউজিকটাই দরকার, তখন আমার সাথে পরিচয় হলো পাভেল অরিন, চিরকুটের ড্রামার হিসেবে আমরা যাকে চিনি, আমার মেন্টর, যার কথা না বললেই না। সে তখন আমাকে এই প্রশ্ন করলো যে তুমি আসলে কি ব্যান্ড মিউজিক, তোমার মেইন উদ্দেশ্য কি, মিউজিক না ব্যান্ড মিউজিক? আমি বললাম মিউজিক। তাহলে ঠিক আছে, তাহলে অ্যালবামটা সলোই করি। প্রথম সলো অ্যালবাম করলাম, করার পরে ওই গানগুলো যখন গাওয়ার জন্য আস্তে আস্তে বন্ধু জড়ো হতে থাকলো, যেমন অনেক গিটারিস্ট আমাদের বাংলা ফাইভের, রাফিন বেজিস্ট, মেহেদি ড্রামার আগে ছিল, এখন নেই, এখন সহজিয়া বাজায়, বাট এখন রুশদি। তো আমরা যখন একসাথে ওই গানগুলো করতে থাকলাম 2017-18, তখন জিনিসটা ক্লিক করলো যে না, তাইলে আমি তখন রিয়েলাইজ করলাম যে আসলে এইটাই বুঝি আমার তাহলে ব্যান্ড। দেন বাংলা ফাইভ নাম দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করলাম, রেকর্ডিং করলাম, এবং 2019-এর জানুয়ারিতে প্রথম আত্মপ্রকাশ। সো এই ছিল বাংলা ফাইভের জার্নির। আগে এত কথা বলার কারণ আসলে অনেকগুলো বিফল চেষ্টার পরে একটা চেষ্টা বোধহয় সফল হতে যাচ্ছে, সেটার নাম হচ্ছে বাংলা ফাইভ। এখন আপনার কি মনে হয় যে মানে বাংলা ফাইভের সাথে তাহলে আমরা বেশ কিছুদিন আপনাকে দেখতে পাবো? আমি সারা জীবনই থাকতে চাই, কারণ জিনিসটা ওয়ার্ক করছে এবং আমরা অ্যালবাম করেছি, মানুষ ভালোভাবে নিচ্ছে, তো কেন নয়। মানুষ অবশ্যই ভালোভাবে নিচ্ছে, কারণ হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ফ্যান কমিউনিটি যেটা বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যান কমিউনিটি, বিবিএমএফসি তে আপনাদের অ্যালবামটা মনে হয় টপ 5-এ ছিল। হ্যাঁ ছিল, হ্যাঁ, তো ডেফিনেটলি সেখানে ছিল। তারপর দ্যাটস ইমাজিন, পছন্দ করেছে। ইমাজিন রেডিওতেও টপ 3-তে ছিল। তারপরেও সামির আর আমার আরেকটা মজার কাহিনী আছে। আমরা একসাথে একটা প্রোগ্রামে গেছি, ওয়াটসন নামে, যাই হোক, একটা প্রোগ্রামে আমরা গিয়েছি একটা অ্যাওয়ার্ড সিরিমনিতে, সেখানে পারফর্ম করতে। তারপর হঠাৎ করে নাম শুনলাম যে বেস্ট ব্যান্ড 2019 গোস টু বাংলা ফাইভ, এবং একই দিনে একই প্রোগ্রামে বেস্ট মেল সিঙ্গার আহমেদ হাসান সানি। তো আমরা একসাথে ছবিও তুলে রাখছি। সো এটা রিয়েলি অনেক সারপ্রাইজিং ছিল, আমাদের দুইজন একসাথে এরকম একটা স্মৃতি থাকবে, এটা আগে ভাবি নাই। আচ্ছা, অ্যালবামটা তো ইউটিউবে পুরোটা আছে তাই না ভাইয়া? ইউটিউবে আছে। প্লাস স্ট্রিমিং সাইট গুলোতেও আছে, তো যারা গানগুলো শুনতে চান, অ্যালবামটা শুনতে চান, আপনারা ইমাজিন রেডিও, গান অ্যাপ, ইউটিউব, যে কোনো জায়গায় গেলেই পেয়ে যাবেন। and this is a really good album, you're going to love it. যারা এখনো শুনেননি শুনে ফেলেন। আর তাহলে ভাই আমরা এখন কনফিউশনটা শুনি। হ্যাঁ প্লিজ প্লিজ। ওকে। এই চেনা শহর, চেনা সময়, সময় গড়ালে অচেনা ভয়। এই তোমায় নিয়ে আমি ভাবি, তোমায় অনেক চিনে ফেলেছি, আসলে কি করেছি। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি, তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি, তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি, তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। এই ভালোবাসা দিলাম তোমায়, কিন্তু একটা কিন্তু থেকেই যায়, যখন দূরে দূরে থাকো তুমি, তখন ভালোবেসে ফেলি ভাই, আসলে কি বেসেছি। তোমায় ভালোবাসি না,
আবার বোধহয় বাসি, তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি, তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি, তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি। এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন চেনা অচেনা পায়ে দেখি, সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে, ঠিক কিংবা ভুলে, বইতে বইতে যেমন জল কেমনে 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 সব এক হয়ে যায়, সুখ দুঃখ কষ্টের পাহাড়ে ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, নাকি ডাকি, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, নাকি চিনি, কাউকে আমি চিনি না আবার বোধহয় চিনি, কাউকে আমি চিনি না আবার বোধহয় চিনি, কাউকে ভালোবাসি না আবার বোধহয় বাসি, কাউকে ভালোবাসি না আবার বোধহয় বাসি, কাউকে আমি ডাকি না আবার বোধহয় ডাকি, কাউকে আমি ডাকি না আবার বোধহয় ডাকি, কাউকে আমি চিনি না আবার বোধহয় চিনি, কাউকে আমি চিনি না আবার বোধহয় চিনি। Thank you, thank you. Welcome. That was amazing. Thank you, ভাইয়া। সানি ভাই, আপনার মিউজিক্যাল জার্নিটা একটু শুনি। আপনি কবে ডিসিশন নিলেন যে আপনি প্রফেশনালি মিউজিকে করবেন? ডিসিশনের মতো ব্যাপার না আসলে, এগুলো তো কোনো কিছু ডিসিশন নেয় না, আমি করছি 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 যতদিন করা যায় আর কি, বুঝছেন? মানে হোয়াট এভার দ্য আউটকাম, আপনি ধরেন প্রফেশনাল বললে তো ডিপেন্ড করে যে এটার আউটকামটা কি। ইটস নট লাইক দ্যাট, ইটস লাইক এটা আমার যে লাইফ লং জার্নির মতো। আমি এখন যেটা লিখছি নিশ্চয়ই আমি 5 বছর পর এটা লিখবো না, তো তখন অন্য কিছু লেখার জন্যই আসলে পুরাটা করা, বা এই পুরা জার্নিটার ঠিকঠাক মানে ঠিকঠাক মতো আর কি বলে এটারে, পুরা জার্নিটা দেয়া আর কি, যে বুঝতে পারা আমি আসলে কতটুকু পারি কতটুকু পারি না। আসলে প্রফেশনালি করাচ্ছে হচ্ছে কতটুকু আমি পারি করতে, হাউ মাচ ক্যান আই put into my words, put into my melody. That's the main reason. এখন যখন আপনার গানের শ্রোতা যারা, আপনার ভক্ত যারা, তারা যখন আপনার গানের সাথে রিলেট করতে পারে, আপনার গানের কথাগুলোকে তাদেরকে টাচ করে, তখন কি আপনার মনে হয় যে মানে এই জার্নিটা সো ফার এখন পর্যন্ত এটা একটু হলেও সার্থক হয়েছে? হ্যাঁ, ভালো তো লাগেই, সার্থক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবন মানুষের জন্মাইছে এটাই তো একটা বিশাল সার্থকতা। তারপর বাকি সব সার্থকতাই তো আসলে পালকের মতো লাগার মতো। সো গান মানুষ শুনে অনেক আসলে অন্যরকম ফিলিং। এটা আসলে বলে বোঝানোটা খুবই ক্লিশে আসলে, মানে আই ক্যানট এক্সপ্রেস ইট, বুঝছেন? এটা খুবই ভালো লাগার তো আছেই অবশ্যই। এই কথাটা দুইজনের কাছ থেকেই জানতে চাই, সানি ভাইয়ের কাছে আগে শুনে সিনহা ভাইয়ের কাছেও শুনবো। যখন আপনারা গান লেখেন তখন কি কাউকে মাথায় রেখে গান লেখেন যে আপনাদের শ্রোতা কারা, আপনার কাদের জন্য গানটা লেখেন? প্রথমে তো নিজের জন্য। আচ্ছা, একটা রায়হানুল ইসলাম শুভ্র চিরকুটের গিটারিস্ট, বাংলাদেশের ওয়ান অফ দা আমাদের খুবই পছন্দের গিটারিস্ট। থ্যাংক ইউ শুভ্র ফর জয়নিং হিয়ার।
হ্যাঁ শুভ্র ভাই। এনিওয়ে যেই আলাপে ছিলাম, তো সানি তুমি কার জন্য গান লিখো? তো আমি আমরা তো আমি আসলে মানে প্রথমত নিজের আম, মনের কথাগুলোই সুরে সুরে গাওয়ার নাম হচ্ছে গান। তো হুম। এই কথাগুলোই কেউ আসলে মাথায় থাকে না। এক্স্যাক্টলি, তারপরও আমার কাছে আমি মনে হয় যে ধরেন পার্সোনালি হুম, বলবো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সিনা ভাই। আচ্ছা, পার্সোনালি আমি যেটা হ্যাঁ, যে জিনিসটা খেয়াল রাখি সেটা হচ্ছে যে যেন জিনিসটা কমিউনিকেটিভ হয়, শব্দগুলো মানুষ যেন শুনলে বুঝতে পারে, মাথার উপর দিয়ে না যায় এরকম। এটা জাস্ট গানটাকে একটু সহজবোধ্য করার জন্য। বাট হ্যাঁ, প্রথমত জিনিসটা আসলে নিজের কথাগুলো ব্যক্ত করা, একদম খুবই সেলফিশের মতো, এটা আসলে নিজের জন্যই। বাট ওই চেষ্টাটা অবশ্যই থাকে। তো সানি বলো। না, আমি বলছি ধরেন গান আমার কাছে হচ্ছে গান, ধরেন আজকে এই মুহূর্তে যদি পৃথিবীতে আর কোনো গান বানানো না হয়, তাইলেও কিন্তু পৃথিবীতে কোটিখানেক গান থাকবে সবার শোনার জন্য। মানে কার কেউ গানের সংকটে ভুগবে না। সো গান যখন কেউ লিখতেছে, সেটা আসলে যে মানুষকে নিয়ে লিখতেছে, আই আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। যে কারণ তাহলে তো গান আছে পৃথিবীতে আরো অনেক, তাহলে আমি কেন লিখবো? সো এটা একান্তই তোমার সাথে মানে মানে আমার শিল্প সত্তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং। ইফ আই ফিল লাইক সামথিং আই নিড টু রাইট, আমার এটা লিখতে হবে, বা বুঝছেন আমার এটা হয়তো লেখা যায়, দেন আমি একটা গান শুরু করবো। তার আগ পর্যন্ত যে কার জন্য লিখতে বলতে গেলে তো সবার জন্য তো আসলে অনেক গান আছে। আপনি কি বুঝতেছেন যে অবশ্যই। কোটি কোটি গান হ্যাঁ আছে? হ্যাঁ। আমার তিন পুরুষ পরেও যদি আসে, আজকে গান বানানো বন্ধ হয়ে গেলে ওদের জন্য গান থাকবে। সো গান আসলে নিজের সাথে নিজের এক ধরনের এক আর কি আতাত অবশ্যই। বলা তাহলে চলে। বলা যায় আপনাদের দুজনের বেলায় গান হচ্ছে আপনাদের জন্য সেলফ এক্সপ্রেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি। বলা যায়। সানি ভাইয়ের একটা গান শুনি তাহলে, এখন অনেকগুলো রিকোয়েস্ট আচ্ছা, আসছে। আমি কমেন্টে দেখছি আমারই উড়াইয়া দিয়ে অনেকে গাইতে বলতেছে জি। এই গানটা গাই, যেটা হচ্ছে স্বপ্নজাল নামে একটা সিনেমা হয়েছিল গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের পরিচালনায়। তো ওই সিনেমাটা এই গানটা ছিল আর কি। এই গানটা সিনেমা বানানোর অনেক আগে মানে সিনেমা বানানোর আগেই গানটা বানাইছি, সো দেন এটা সিনেমায় গেছে। আমারে উড়াইয়া দিও পালের বাতাসে, আমারে ভাসতে দিও ও একলা আকাশে, রাইখো বন্ধু আমার তোমার বুকের পাশে, সুখের আগুন নিভা গেলে দুঃখের হুতাশে, সুখের আগুন নিভা গেলে দুঃখের হুতাশে, এই নাও কই যাও বাও বই খাবাও, এই নাও কই যাও বাও বই খাবাও, আমারে পাও বানা পাও, আমারে চাও বানা চাও, আমারে পাও বানা পাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। সানি ভাই আপনার অ্যালবামটা নিয়ে কিছু বলেন আমাদেরকে। আচ্ছা, অ্যালবামটা নিয়ে বলার আগে আমি নাসিফ আমিন ভাইয়ের একটা কমেন্ট পড়তেছিলাম, উনি খুব সুন্দর একটা কথা বলছেন, এটা কিন্তু আমাদের সময়ের সাক্ষী। যে সিনা ভাই একটু কাউন্টার কালচার বিষয়ক যে আলাপটা করতেছিল, তো নাসিফ আমিন বলতেছেন যে লাস্ট বেঞ্চ এবং সানির মুক্তাঞ্চল দুইটাই আসলে আমাদের যে কাউন্টার কালচার, মানে যেটা মেইন স্ট্রিমের কালচার না, বুঝছেন, সেইটারই কিন্তু স্মারক আমাদের অ্যালবাম দুইটাই। তো ওই জায়গা থেকে আমার
মুক্তাঞ্চল আসলে একটা আর কি তো অনেক দিনের বানানো গান, যেটা হচ্ছে আমার একান্তই আমার ব্যক্তিগত মাথার মধ্যে, বা আমার ওই মুক্তাঞ্চলকে ঘিরে কেন্দ্র করে যা যা গান, ওইগুলাই মুক্তাঞ্চলে আসলে আমি ট্রাই করছি যে মুক্তাঞ্চলের মধ্যে রাখার জন্য, যেটা আসলে আমার চিন্তার তো আসলে কোনো পুলিশ নাই আমার মাথার মধ্যে। মানে আমি যখন ভাবছি নামটা এসেছে কোত্থেকে, এইটা এসেছিল, এটা মানে এটা আরো কাহিনী। এটা হচ্ছে এটা একটা অ্যানার্কিস্ট থিওরি থেকে। এটা একটা মুক্তাঞ্চল মানে অটোনোমাস জোন, মানে এর একটা নন চমস্কির একটা ইয়ে ছিল যে টেম্পোরারি অটোনোমাস জোন, মানে নামটা ছিল মুহূর্তের মুক্তাঞ্চল। মুক্তাঞ্চল মানে যেখানে কোনো কারো ইয়ে নাই, পুলিশই নাই, কোনো মানে বুঝছেন আপনার উপর, রাইট, মানে এখন আর্টিস্ট হিসেবে আপনি আসলে কারো মুখাপেক্ষী না, আপনার চিন্তার ক্ষেত্রেও কারো মানে ওখানে কোনো চোরও নাই। না, এক্স্যাক্টলি, কোনো পুলিশ নাই, কোনো চোর নাই, রাইট। এই যে আমি পাপী বলে নিষ্পাপ হওয়া তোর। হ্যাঁ, সো মুক্তাঞ্চল অ্যালবামটা আসলে ওইটারই স্মারক, যে আমরা সবাই মাথার মধ্যে এক ধরনের মুক্তাঞ্চল নিয়ে ঘুরি। সো ওই জায়গাটাকেই এক ধরনের ম্যানিফেস্ট করা আর কি, আমার যে ব্যক্তিগত মুক্তাঞ্চল সেটাকে ম্যানিফেস্ট করা। এবং সেই আমার মনে হচ্ছে যে যারা গানগুলো শুনছে, গান পছন্দ করছে, সবাই কিন্তু ওই যে আমার বানানো মুক্তাঞ্চলটা এসেই জড়ো হয়েছে। সো দ্যাটস কাইন্ড অফ এ বিউটিফুল ফিলিং টু হ্যাভ অ্যাজ অ্যান আর্টিস্ট, যে আমি যেটা একটা চিন্তা করছি, আপনি যদি ধরেন এটা কারো একটা পেইন্টিং এর সামনে গিয়ে দাঁড়ায় দেখার মতো আর কি, যে আপনি তো এখানে প্রেজেন্ট। আমার গানগুলাই হচ্ছে যখন শুনতেছে তখন দে আর অল প্রেজেন্ট এট দ্য সেম টাইম, একটা ওই মুক্তাঞ্চলের মধ্যে। সো দ্যাটস এ বিউটিফুল ফিলিং টু হ্যাভ। মুক্তাঞ্চল অ্যালবামটাও আপনারা অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে পাবেন, আর ইউটিউবে পাওয়া যাবে, ইউটিউবে পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যাবে। এখনো আমরা গানের রিকোয়েস্ট পাচ্ছি। সিনা ভাই কি একটা গান করবেন এখন? করতে পারি, আমি ছুটে যাই করছি। রাতে তারা দিশে হারা ছাদে আমি কত ছোট, বয়স বাড়ে সময় কাটে, বড় হওয়া সোজা কত। রাতে তারা দিশে হারা ছাদে আমি কত ছোট, বয়স বাড়ে সময় কাটে, বড় হওয়া সোজা কত। পথের ধুলোয় এখন চুলোয় আমি অবিরত, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই আমার মতো। জীবন যেমন রঙের মতন জলে ভেসে কত দ্রুত, ভালোবাসায় নেশায় নেশায় আমি তুফানি ছুত। জীবন যেমন রঙের মতন জলে ভেসে কত দ্রুত, ভালোবাসায় নেশায় নেশায় আমি তুফানি ছুত। কাঁথার জমি হঠাৎ করে বুনে চলা সুই সুতো, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই, 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 আমি ছুটে যাই আমার মতো। Thank you. What a nice song. লবঙ্গ কমেন্ট করেছেন দুইজন প্রিয় শিল্পী একসাথে, দুজনকে একসাথে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে।
আমাদের দুইজনেরও খুবই প্রিয় মশলা লবঙ্গ। হ্যাঁ, এই করোনার সময় অনেক সাজ্জাদুল হক উপকারী। রিপন বলেছেন এই সময়ের দুইজন প্রিয় গায়ক। ও থ্যাংক ইউ। তারপর সানজাতুল কাদের তুহিন বলেছেন সানি ভাই নতুন অ্যালবামের কথা শুনতে চাই। ভাই, নতুন অ্যালবাম কবে আসছে কি? নতুন অ্যালবাম কবে আসছে আমি আসলে জানি না, এটা আল্লাহ জানে। আমি ট্রাই করতেছি আসলে, বলতে কি যে অনেকগুলা গান জমছে, রেকর্ডও করতেছি নতুন নতুন করে। আর আরো নো মেবি আসবে সময় মতো। আর এখন তো আসলে অ্যালবাম আই ডোন্ট নো আবার আসবে সামনে। তৌফিক আহমেদ বলেছেন উই উইশ টু হ্যাভ মুক্তাঞ্চল, হ্যাটস অফ টু দ্য নেমিং। অবশ্যই এরকম স্বাধীনতা পেলে আসলে একজন শিল্পীর জন্য স্বাধীনতাটাই বড়। শিল্পের তৌফিক ওপর আহমেদ কিন্তু আমাদের খুবই পছন্দের র্যাপার বাংলাদেশের মধ্যে। মানে ওনার মতো পলিটিক্যালি অ্যাক্টিভ র্যাপার বা আসলে আমি অনেক রেসপেক্ট করি, এবং আই রিয়েলি লাইক হিম। আই হ্যাভ বিন ফলোইং হিম সিন্স ইটস বিন আ লং টাইম। মানে তৌফিক ভাই আমাদেরকে শুনছেন, আমি খুবই গ্ল্যাড। এবং সো গুড টু হ্যাভ ইউ হিয়ার। এবং উনি উনি কিন্তু বাংলাদেশের র্যাপটা অনেক বেশি হলিউডের সো কল্ড সেই সেই মেয়েদের বডির প্রশংসা এই জাতীয় র্যাপের প্র্যাকটিসটাই হতো, বাট তৌফিক ভাই কিন্তু সেই জায়গাটা ভেঙেছেন। হ্যাঁ, এবং আমাদের বা মানির বাইরে এসেও একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। হ্যাঁ, এবং আমার বা বাংলা ফাইভের গানের মধ্যে অনেক র্যাপের ইনফ্লুয়েন্স আছে, সেই জায়গাটায় কিন্তু তৌফিক ভাই অনেক অনেক তার অজান্তেই অনেক মোটিভেশনের জায়গা, অনেক ইনফ্লুয়েন্সের জায়গা আমার মধ্যে, আমার ব্যান্ডের মধ্যে উনি কিন্তু সেই জায়গাটায় থেকেছেন। সো বাংলাদেশের উনি শুধু একজন প্রমিনেন্ট র্যাপারই না, উনি একটা নতুন ট্রেন্ডের কিন্তু সূচনা করেছেন। সো ভাইয়াকে এখানে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। আচ্ছা, তৌফিক ভাইয়ের পছন্দের গান কোনটা আপনাদের? সিনহা ভাইয়ের কোনটা, সানি ভাইয়ের কোনটা? আমার তো রাজত্ব অ্যালবামের সবগুলোই ভালো লাগে। আচ্ছা, সানি ভাই? আমার ওই যে লাস্ট হচ্ছে একটা, ওই যে রাজাকারের একটা আছে, রাজাকারের তালি, রাজাকারদের বিচার চাই, এরকম একটা টাইটেল তো মনে নাই, কিন্তু আমি ওনার অনেক গান শুনছি যেটার মধ্যে। আচ্ছা, সিনহা ভাই শুরুতে বলছিলেন যে মানে অ্যাজ এন অর্গানাইজার আপনার কিছু এক্সপিরিয়েন্সের কথা আপনি বলছিলেন। আমি নিজে যেহেতু অর্গানাইজার এবং আমি যেহেতু নতুন ব্যান্ডের সাথে কাজ করি, আমি এখানে আমার ইন্টারেস্ট নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনার কাছে ভাইয়া কি মনে হয় যে মানে বাংলাদেশের মিউজিক সিনে অ্যাজ এন অর্গানাইজার এবং অ্যাজ এ মিউজিশিয়ান আমরা সবচাইতে বেশি আটকে যাচ্ছি কোথায়? ও, আমি যেটা বলেছিলাম অর্গানাইজিং, ওইটা আসলে আমার পাস্ট। এখন গত কয়েক বছর আমি খুব একটা জড়িত নেই আসলে নিজের ব্যান্ডটা অর্গানাইজ করতে গেলে। মানে সারা দুনিয়া অর্গানাইজ করতেও এত কষ্ট না, একটা ব্যান্ডের 4 জন মানুষ অর্গানাইজ থাকতে যত কষ্ট। সো এনিওয়ে, বাট আপনার যেই প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জের জায়গাটায় আমি যেটা বলবো যে নতুন টেস্টকে, নতুন মিউজিককে অর্গানাইজাররা মানুষের সামনে নিয়ে যেতে কিন্তু ভয় পান। তারা খালি আমি কাউকে নির্দিষ্ট কাউকে বলছি না, বাট আমি বলছি যে মেজরিটির যে প্র্যাকটিসটা, যে অমুক শিল্পীকে অমুক জায়গায় কনসার্টে নিয়ে যাব, এটা কি খাবে, মানুষ কি শুনবে তার গান? হ্যাঁ, বিশেষ করে গত 1 বছর আমাদের বাংলাদেশে ঢাকার বাইরে অনেকগুলো শো করা হয়েছে, এবং মফস্বলেই বেশিরভাগ, ঢাকার চেয়েও বেশি শো করেছি। সেই সব জায়গায়ও দেখেছি যে অর্গানাইজাররা প্রথমে একটু ভয়ই পায়। হ্যাঁ, তো এইটা শিল্পীদের কাছে এটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, যখন তাকে আমন্ত্রণ যে জানাচ্ছেন, হোস্ট যদি ভয় পায়, তো গেস্টের মনের মধ্যে কিন্তু তার একটা খুবই একটা নেগেটিভ ইফেক্ট পড়ে। হ্যাঁ, তো আমি বলবো এটা হচ্ছে অর্গানাইজারদের দিক থেকে। বাট অডিয়েন্সদের দিক থেকে কিন্তু একদমই আমি বিপরীতটাই দেখতে পেয়েছি, যে তারা অডিয়েন্স কিন্তু আসলে রেডি আছে নতুন মিউজিক শুনবার জন্য, কিন্তু তাদের কাছে পৌঁছে দেওয়ার যে ব্রিজ, যারা বা কানেকশন হিসেবে যারা কাজ করেন, আমি বলবো তাদের আরেকটু সাহসী হওয়া উচিত আসলে। নতুন মিউজিশিয়ানদের নিয়ে খুব একটা ভয় পাওয়ার কারণ নাই, মানুষ অপেক্ষায় আছে তাদের শুনবার জন্য।
এই জায়গায় আমিও আপনার সাথে অবশ্যই এগ্রি করি যে মানুষের ভিতরে নতুন মিউজিক, নতুন আর্টিস্টের জন্য কিন্তু একটা কাইন্ড অফ একটা ডিমান্ড সবসময়ই কাজ করে। মানুষ কখনোই এক গান শুনতে পছন্দ করে না, তারা ইভেন যে মিউজিশিয়ানকে অনেক পছন্দ করে তারাও চায় যে নেক্সট অ্যালবামটাতে যেন নতুন কিছু হয়। হ্যাঁ, সেই জায়গায় মানে শুধু অর্গানাইজার না, মানে আমাদের ওভারঅল মিডিয়াটাই হচ্ছে ডমিনেটেড বাই মেইন স্ট্রিম পপুলারিটি, যে সবাই কি পছন্দ করছে, মানুষ কি খাবে, ওইটার উপর বেস করে আমরা হয়তো একটু যারা এক্সপেরিমেন্টাল কিছু করতে চাচ্ছে তাদেরকে সুযোগ দিতে চাই না। এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করে আপনারা যে নিজেদের স্বাতন্ত্রতা ধরে রেখে নিজেদের মতো ইন্ডিভিজুয়াল একটা সাউন্ড ক্রিয়েট করে যখন মিউজিক করে যাচ্ছেন, আমি বলবো যে এইটা অনেক, এটার জন্য আমাদের আরো অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন দরকার। যে আপনারা কিন্তু 10 বছর আগেই বলতে পারতেন যে এটা অর্গানাইজাররা এই টাইপের সাউন্ড সাপোর্ট করছে না, তারা না বানাই, আমরা একটা ঝিংচাক বানাই। সবাই যেটা শুনতে চায় সেটাই বানাই। সেটা না করে যে আপনারা চ্যালেঞ্জটাকে ধরে রেখেছেন এবং এখন আপনাদের গানগুলো মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, আমি বলবো যে হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ। এখানে খুব সুন্দর একটা কমেন্ট এসেছে। ফাইমা রহমান জুই বলছেন, সানি ভাইকে আলাদা করে বলতে চাই, বছর 2 আগে আমি রিফিউজি রেসপন্সে কাজ করতাম। আমার ওই কয়েক মাস অফিসের গাড়িতে আনন্দ ভৈরবী গান দিয়ে শুরু হতো চলা, বিকেলে ফেরত আসার সময় জার্নি শেষ হতো এই গান দিয়ে। কলিগদের মুখস্থ হয়ে গিয়েছিল আপনার এই গানের সুর। কি বিউটিফুল এক্সপেরিয়েন্স, তাই না? সুন্দর একটা মেমোরি। সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগুলো শুনলেও ভালো লাগে যে শুনতেছেন গান, হ্যাঁ, ভাইবিন একই সাথে। সাইফ ভুইয়া বলেছেন, আপনাদের তোমাদের দুজনের একটা ডুয়েট কি আমরা কখনো দেখতে পাবো? আমরা তো একটা ডুয়েটের প্ল্যান করতেছিলাম, তো আমরা তো অনেকগুলোই করতেছিলাম এই লকডাউনের আগে, নানা রকমের ভঙ্গি শুরু করছিলাম আমরা। হবে নিশ্চয়ই হবে। তাহলে আমরা কি আশা করতে পারি যে লকডাউনের পর একটা গান পাচ্ছি আপনাদের কাছ থেকে? অবশ্যই, ওয়াই নট। দেখা যাক, হবে। না, রাজা যায় রাজা নাজিল হয়, যদি আসে, এগুলো তো আসলে নাজিল হয়, যদি হয় তাহলে হবে, অবশ্যই হবে। আমরাও চাই করতে, আমাদের চাওয়ার কোনো কমতি নাই, তো আমরাও আশাবাদী। দ্যাটস সামথিং টু লুক ফরওয়ার্ড টু, আমরাও আশাবাদী। হাসান আশরাফুল্লাহ সজল বলছেন, কনফিউশন ভাইয়া, কনফিউশন হয়ে গিয়েছে, অনেকেই কনফিউশন শুনতে চাইছেন কিন্তু কনফিউশন গাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা তাহলে কোন গান শুনবো? সিনা ভাইয়ের একটা গান শুনি। আমি না হ্যাঁ, তাহলে সানি ভাই করেন একটা। আচ্ছা, এই যে কে আর বাজাতে পারে গানটাকে, আহমেদ সফার জন্মদিন যেহেতু গেল আজকে, ওনার জন্মদিন আসলে গানটা গাওয়া। এটা হচ্ছে আহমেদ সফার অনেকগুলো কবিতার পংক্তি থেকে আমি হচ্ছে এক ধরনের বয়ান তৈরি করছি। সো এটা আসলে আহমেদ সফার কবিতা অবলম্বনেই গানটা হচ্ছে কে আর বাজাতে পারে। শহরে বোবার মতো ঝুলছে নীরবতা, বুকের নদীর ঢেউয়ে জাগে মাছের মতো কথা, কারা যেন সামনে দাঁড়ায় সোহাগ বুলায় কারা, ছায়ার মতো চমকে মিলায় ছায়ার শরীরেরা, এ শহরে বোবার মতো ঝুলছে নীরবতা, বুকের নদীর ঢেউয়ে জাগে মাছের মতো কথা, কারা যেন সামনে দাঁড়ায় সোহাগ বুলায় কারা, ছায়ার মতো চমকে মিলায় ছায়া শরীরেরা, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো, কে আর লুকাতে পারে পাখি তোমার ক্ষত, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো, কে আর লুকাতে পারে পাখি তোমার ক্ষত।
সকল দিকে গেছে, যদি ডাকোডা না মেলে আকাশ এসে নাচে, তোমার প্রেম সকল দিকে গেছে, যদি ডাকোডা না মেলে আকাশ এসে নাচে, নগরের গানে কার অভিমানে, নগরের গানে কার অভিমানে, কে বাঁচায় কাকে, কে বেঁচে থাকে, ও কে আর বাঁচাতে পারে পাখি তোমার মতো, কে আর লুকাতে পারে পাখি তোমার কত, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো। থ্যাংক ইউ। জান্নাত নূর মেঘলা লিখেছেন গুজবাম্পস, গানটার কথা বলেছেন। এই গানটার জন্য অনেক রিকোয়েস্ট আসছিল। আব্দুল কাইয়ুম বলেছেন আমার যখনই খারাপ লাগে আমি সানি ভাইয়ের চিরকাল নবীন গানটা শুনি, আর আহমদ ছফার কবিতা অবলম্বনে গাওয়া কে আর বাজাতে পারে। খোদা যেন দেখে তোমায় রাখে তোমারে, এই তো মানুষের চাওয়া। ঢেউয়ের জন্য রিকোয়েস্ট পাচ্ছি, কাজী শিহাব লিখেছেন। আচ্ছা ঢেউ, সিনাভার একটা গান আমরা শুনে আসতে পারি, ওই যে ওই গানটা, আরে একটা ল্যাংটা পাগল, নেংটো পাগল, সরি, ওইটা না গে আমি বরং যুদ্ধটা গাই। এই যে হ্যাঁ এক্স্যাক্টলি যুদ্ধ গানটা যারা শুনেননি, যুদ্ধ গানটা নিয়ে একটু বলেন সবাইকে। যুদ্ধ গানটা হচ্ছে যে এখন তো করোনার সিচুয়েশন, মানে একদিন দোকানে গিয়ে মনে হলো যে আমি নিজের হাত নিজের মুখে দিতে পারছি না। হ্যাঁ, মানে আরেকজনের সাথে হ্যান্ডশেক তো করা যাবেই না দূরের কথা, নিজের হাত দিয়ে আমি নিজের মুখ চুলকাতে পারছি না, তো নিজেই নিজের শত্রু হয়ে যাচ্ছি। এ কোন যুদ্ধ পরিস্থিতি? এইসব চিন্তা করে আসলে যুদ্ধ গানটা আর গানটা করি, বাকি কথা আসলে গানের লিরিকের মধ্যে বলার চেষ্টা করেছি। এক সেকেন্ড। থ্যাংক ইউ। এককালে যুদ্ধ ছিল খালি হাতে, যুদ্ধ হতো পাথরে পাথর আঘাতে, তারপর যুদ্ধ খোলা তরবারি, কামানের নলের তাকে হত্যাকারী, যুদ্ধ করে অণু, যুদ্ধে পরমাণু, যুদ্ধ মাথার লালচে নীলাকাশ, বুলেট নয় বোমা নয়, যুদ্ধ করে ময়দানে ভাইরাস, বুলেট নয় বোমা নয়, যুদ্ধ করে ময়দানে ভাইরাস। যুদ্ধ নিজের হাতে ভাতের থালা, ক্ষুধায় এক শিশুর পেটে আগুন গোলা, যুদ্ধ যুদ্ধ মায়ের হাতে বিষের শিশি, ওইভাবে মরে গেলেও ভালোবাসি, ভালোবাসা যুদ্ধ হবার আগেও ছিল, সে কলের দুনিয়াটা বাধাও ছিল, সে বাঁধন চাইছে একক নিয়ম নীতি,
ক্ষমতার পিরামিডের ঊর্ধ্বগতি, পিরামিডে হচ্ছে জমা লাশের সারি, তারপর কয়েক দশক হাজারি, কখনো যুদ্ধ শেষে চুক্তি হলে কোনদিন হাসবে মানুষ সুযোগ পেলে, কোনদিন হাসবে প্রতিষেধক পেলে, কোনদিন হাসবে মানুষ অস্ত্র পেলে, কোনদিন হাসবে মানুষ সুযোগ পেলে, কোনদিন হাসবে প্রতিষেধক পেলে। হাসছে এখন কারা অস্ত্র বানায় যারা, খাচ্ছি তবু নাচুই মায়ের লাশ। বুলেট নয় বোমা নয় যুদ্ধ করে ময়দানে ভাইরা, বুলেট নয় বোমা নয় যুদ্ধ করে ময়দানে ভাইরা, বুলেট নয় বোমা নয় যুদ্ধ করে ময়দানে ভাইরা, বুলেট নয় বোমা নয় যুদ্ধ করে ময়দানে ভাইরা। থ্যাংক ইউ ভাইয়া, কি সুন্দর সময় উপযোগী একটা গান। এটা এখনকার সময়ের কথা খুব সুন্দর করে উঠে এসেছে এই গানে। এই গানটা রিলিজ হচ্ছে কবে? এই গানটার তো আসলে লকডাউন ভার্সন রিলিজ হয়ে গেছে। এটা একদম ঘরে বসেই ফোনে ফোনে আমরা দূরে থেকে আলাদা আলাদা দূরে দূরে কাজ করে হচ্ছে এটা লকডাউন ভার্সন রিলিজ করেছিলাম। বাট এটার স্টুডিও ভার্সন আমরা আশা করি বাংলা 5 এর নেক্সট যে অ্যালবাম, সেকেন্ড অ্যালবাম আগামী বছর করার প্ল্যান করছি, সেখানে আশা করি আসবে। ওকে ওকে, আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাকে করতে চেয়েছিলাম আগে, তারপর আমি মানে গানে ঢুকে গিয়েছিলাম। বাংলা 5 নামটা এসেছে কোত্থেকে, কেন বাংলা 5? বাংলা 5 হচ্ছে লাইক মেরুন 5 বা জ্যাকসন 5, আমরা জনপাচক লোক, আমরা বাংলা গান গাই। তো এখন প্রশ্ন হতে পারে আপনারা কোথায় 5 জন, আপনাদের ব্যান্ডে তো 4 জন। হ্যাঁ, আমাদের ব্যান্ডে 4 জন, আমি অনিক গিটারিস্ট, রাফিন বেজিস্ট এবং রুশদি ড্রামার। বাট পঞ্চম হচ্ছে আমাদের অডিয়েন্স, আমাদের শ্রোতা, যারা না শুনলে গানের জার্নি কমপ্লিট হয় না। সো অ্যাজ এ মিউজিশিয়ান আমি এবং আমরা বিলিভ করি যে কেউ যদি না শোনে তাহলে আসলে গানের জার্নিটা ইনকমপ্লিট। সো একটা গানের গন্তব্যস্থল হচ্ছে শ্রোতার কান বা তার মন। এই কারণে আমরা যদিও ব্যান্ডের আমরা প্লেয়ার 4 জন, বাট আমাদের পঞ্চম হচ্ছে আমাদের অডিয়েন্স আর কি, এই কারণে 5। আপনাদের অডিয়েন্স নিশ্চয়ই এই কথাটা খুব পছন্দ করবে। লবঙ্গ আপু আরেকটা কমেন্ট করেছেন, সানি আপনার খুব রিসেন্ট ক্লোজ আপ কাছে আসার গল্প নাটকের একটা গান আমার ভীষণ প্রিয়, এবং এই গানটার তথ্য জানতেই মূলত আপনার সাথে আমার ফেসবুকের ইনবক্সে প্রথম কথা হয়েছিল। আমি সেই গানটা আজকে শুনতে চাই, আশা করি আশাহত করবেন না। আশাহত একটু করি আজকে না, আশা তো করি বলতে কি এই গানটা কোরবানিতে রিলিজ পাবে, আই গেস, আই হোপ সো। তখন একবার রিলিজ হলে আমি আজকে অন্য গান গাইতে চাই, আমি নতুন যে গান মানুষ শুনে নাই, একটা নতুন গান আছে, আর এই গানটা করা আমি ভুলে গেছি, যে গানটা উনি রিকোয়েস্ট করতেছে। তাহলে আপনার যে গান আমরা সহজে শুনতে পাই না তেমন কোন একটা গান আছে? রাইট রাইট রাইট, আমার এই গানটা, এটা হচ্ছে আমার রিসেন্ট করা গান, গানটা হচ্ছে পাতা। পাতার রিকোয়েস্ট আমরা পেয়েছি কামরুন কণিকার কাছ থেকে। কামরুন কণিকা, ওকে ফাইন। একটা পাতায় আলো নাচে, একটা পাতা ঝরে, একটা পাতার হাসি দেখে তোমায় মনে পড়ে। একটা পাতায় আলো নাচে, একটা পাতা ঝরে, একটা পাতার হাসি দেখে তোমায় মনে পড়ে। বলো না তুমি কোন পাতাটা
নয় গো প্রিয় ও নাচো কিংবা যাও ঝরিয়া আমার সাথে নিও বলো না তুমি কোন পাতাটা বলো না গো প্রিয় ও নাচো কিংবা যাও ঝরিয়া আমার সাথে নিও একটা পাতা সবুজ ভীষণ একটা পাতা হলুদ একটা পাতা রোদের গন্ধে হারায়েছে সব হুঁশ একটা পাতা সবুজ ভীষণ একটা পাতা হলুদ একটা পাতা রোদের গন্ধে হারায়েছে সব হুঁশ বলো না তুমি কোন পাতাটা বলো না গো প্রিয় নাচো কিংবা যাও ঝরিয়া আমার সাথে নিও তুমি বললে পাতা না হয়ে যাব ফুল তুমি বললে তোমার জন্য ফুটে হব ব্যাকুল ওগো প্রিয় আমায় দেখে মেলে দিও আঁখি তুমি আমি ফুল পাতায় আর রাতে রোজ নাকি এই বলো না তুমি কোন পাতাটা বলো না গো প্রিয় ও নাচো কিংবা যাও ঝরিয়া আমার সাথে নিও এই গানটার পিছনে কি বিশেষ কোনো গল্প আছে? সব গানই তো হচ্ছে কানের জন্য সিনেমা আর সব সিনেমা হচ্ছে চোখের জন্য গান আরে বাবা क्या बात পার্টিকুলারলি এই গানটার খুব গল্প চমৎকার বললো সানি সো এই গানটা তো কোনো না কোনো একটা সিনেমা গানের জন্য সো আই গেস সো আমি জানি না দর্শকের যা মনে হয় আসলে পিছনের কোনো এটা গল্প বলতে পারলে মজা লাগতো আই গেস কোনো পিছনে কোনো গল্প নাই স্যাড পার্ট একটা গল্প থাকলে মানে ভালোই তো আসলে পিছনে গল্পনা গানটাও কিন্তু একটু ছোট করে শোনাইতে হবে আচ্ছা হ্যাঁ ওকে সানি গল্পনা গানটাও কিন্তু একটু করতে হবে আজকে ছোট করে হলেও শেষে আচ্ছা জানছি ওকে ওকে ঠিক আছে শেষে হ্যাঁ এটা দিয়ে শেষ করব আমরা আজকে সুন্দর আরেকটা কমেন্ট করতে চাই ব্রেকআপের পর যখন আমি খুব ডিপ্রেশনে ছিলাম তখন বাংলা 5 এর কনফিউশন গানটা শুনে আমি আমার আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি কারণ গানের লিরিক ছিল তোমায় আমি চিনি নাকি চিনি না ভালোবাসি নাকি বাসি না বাহ লিরিকটা ঠিকঠাক না লিখতে পারলেও উনি ধরতে পারছে ব্যাপারটা মূল অর্থটা মূল ভাবটা ওনার মধ্যে বেশি ম্যাটার করে আসলে এইটা যদি ওনার লাইফে একটু উপকারে আসে একটু হলেও তো এটা তো শিল্পী হিসেবে খুবই আনন্দের আমার জন্য আমি আসলে অনেক সারপ্রাইজড কথাটা শুনে তো আপনার নাম অন্তঃসার শূন্য হলেও সেখানে কোনো এক ফোঁটা উপকারেও একটু হলেও কাজে যে আসতে পেরেছি খুবই ভালো লাগছে আসলে সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এটা অনেক বেশি আমাদের অনেক আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন ডিপ্রেশনে পড়বেন না আশা করি পড়বেন না আমাদের অনেক বন্ধু শুনছে সানি শুনতেছে জুবরান শুনতেছে মৌ শুনতেছে ভাষা শুনতেছে অনেকেই বন্ধুরা শুনতেছে অনেকদিন পর আসলে জাস্ট স্টোরিজ এর থ্রুতে আমাদের বন্ধুরা আমাদের গান শুনতে পাচ্ছে দ্যাটস এ বিউটিফুল থিং অনেক বন্ধুরা আছে আমরা আমারে ভাষায় দিও গানটার জন্য রিকোয়েস্ট পাচ্ছি আমারে ভাষায় দিও কার গান ও আমি তো গাইলাম তো এটা আমার উড়ে দিও হয়ে গেছে আর লবঙ্গ আপুর একটা রিপ্লাই পেয়েছি একদমই আশাহত হইনি বরং আরো পাগল করে একটা গান শুনিয়ে দিলেন অসংখ্য ধন্যবাদ শুনে ভালো লাগলো আপু ওয়েলকাম আচ্ছা একদম শুরুতে সিনহা ভাইয়া যখন বলছিলেন যে আপনি সানি ভাইয়ের একটা গানের কথা শুনে ওই গানটার কথা রান টেররিস্ট গান হ্যাঁ
ওই গানটা কি শুনবো এই আমরা? গানটা আমি গাই আজকে, সানির গান আমি গাই। ওয়াও 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 ওয়াও। থ্যাংক ইউ সো মাচ। যে কোনো বন্ধুকে যে কোনো ছন্দে আমাকে খুন করা যায়, যে কোনো বন্ধুকে যে কোনো ছন্দে আমাকে খুন করা যায়, নিজের হাতে নিজের লাশ মর্গের দম পড়া বাস্তবতা, নিজের হাতে নিজের লাশ মর্গের দম পড়া বাস্তবতা, ওদিকে প্রেমিকা ঘুমুর পড়েছে পায়, আমাকে খুন করা যায়, ওদিকে প্রেমিকা ঘুমুর পড়েছে পায়, আমাকে খুন করা যায়, ঘুমুর এলিট ঘুমুর সাবলটার চোখ বেঁধে বলে দেয়া হলো রাত, ঘুমুর এলিট ঘুমুর সাবলটার চোখ বেঁধে বলে দেয়া হলো রান, রান টেরোরিস্ট রান, রান টেরোরিস্ট রান, রান টেরোরিস্ট রান, রান টেরোরিস্ট রান, জ্যান্ত মানুষ গাইছি কবরখানার গান। Whoa, I'm surprised. Oh my God, That that is was an beautiful. amazing surprise. Yeah, thank you so much. সানি ভাইয়া কেমন লাগলো গানটা শুনে? আমার তো ব্রিলিয়ান্ট লাগছে না, আবার গান শুনলে আমার ব্রিলিয়ান্ট লাগে, আমার গান গাইছে আরো বেশি আরো বেশি। আমরা দুইজন একসাথে অনেকবার গাইছি গানটা, কোন একটা প্রোগ্রামেও গাইছি আমরা, কয়েকটা লাইভ প্রোগ্রামেও গানগুলো গাইছিলাম সিনাবে একসাথে। হ্যাঁ 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 রাইট। আচ্ছা, আপনাদের জন্য এখন যেমন সানি ভাইয়া বললেন যে আপনার কিছু গান কোরবানিতে কোন টেলিফিল্মের সাথে আসছে, তারপর আর কি আছে, মানে আপনাদের ফ্যানরা হোয়াট ক্যান দে এক্সপেক্ট ইন দ্য ফিউচার? আমি বলে রাখি আমার মেইন 3-4টা গান আশা রাখতেছি এই কোরবানিতে। একটা তো আছেই গল্পনা, এছাড়াও আরো 2টা গানের কাজ চলতেছে। সো আই হোপ কোরবানিতে 3টা গান এট লিস্ট পাবে দর্শকরা, আই গেস ইনশাআল্লাহ। আর সিনা ভাই? আমি গান খুব কম বানাই আসলে, বাংলা 5-এর অ্যালবাম খুব আস্তে ধীরে করছি, আগামী বছর আসবে, বাট কুরবানির ঈদে আমার একক 2টা গান আসতে পারে, এখনো জানানোর মতো কনফার্ম হয়নি, বাট আশা করি 2টা একক গান আমারই কথায় সুরে কণ্ঠে 2টা গান আসছে আশা করি। আচ্ছা সানি ভাই, গল্পনা গানটা কি একটু শুনবো আমরা আজকে? আচ্ছা ওকে, হ্যাঁ শুনতে পারি। গল্পনা গানটা লিরিক হচ্ছে আমাদের বড় ভাই পুলক অনিলের, ট্রাই করা যেতে পারে। প্রেমের মতো দেখতে তুমি, প্রেম নও তবু কেন, সুখের মতো দেখতে লাগে, সুখ নও তবু যেন, আমার কাছে থেকেও তুমি আমার কাছে থাকো না, তৃষ্ণা কাতর হাতে তোমার হাত দুটো রাখো না, তুমি সত্যের মতো তবু কল্পনা, তুমি গল্পের মতো তবু কল্পনা, ভালোবাসা বাসির মতো তবু ভালোবাসো না, পাশাপাশি থাকার মতো তবু পাশে থাকো না। সীমিত আকারে মিনি প্যাক।
উইনিপেগ, হ্যাঁ। আচ্ছা ভাই, আমরা যাওয়ার আগে আর একটু শুনতে চাই, আপনাদের গানের পেছনে ইনফ্লুয়েন্স কাদের কাদের আছে? সিনা ভাই আগে বলেন। আমার তো আসলে রাস্তাঘাটের মানুষজনই বেশি ইনফ্লুয়েন্স দেয় আসলে। রিয়েল লাইফ মানুষ যারা প্রতিনিয়ত নিজের ফ্যামিলির জন্য সংগ্রাম করে যাচ্ছে, সকালবেলা বাসা থেকে বের হয়ে চিন্তা করছে যে অফিসে কি সিএনজি করে যাব, সিএনজি করে যাই তাহলে টাইম টু টাইম পৌঁছাতে পারবো, কিন্তু আমার বাচ্চার দুধ কেনার টাকা হয়তো থাকবে না। আবার যদি বাসে যাই তাহলে দেরি হয়ে যাবে, বসের ঝাড়ি খাইতে হবে। So, এটা হচ্ছে আসলে আহ, মানে মানুষজনের এক্সপিরিয়েন্স। আমার কাছে গান মানে আসলে কথা, আমি আগেই বলেছি। তো এবং কথাগুলো তো আসলে আশপাশের মানুষের থেকে, এই যাত্রিত জীবনের সকল এক্সপিরিয়েন্স থেকেই আসে। বাট এর বাইরে যদি জানতে চান যে পছন্দের মিউজিশিয়ান হিসেবে কারা আমাকে সবসময় ইন্সপায়ার করেছে, তাহলে বলবো অবশ্যই বব মার্লে, জন লেনন, আহ, এবং বাংলাদেশের মধ্যে কফিল আহমেদ, ফিডব্যাক, জেমস, তারপরে ভারতের মধ্যে মহিনের ঘোড়াগুলি, আহ, সলিল চৌধুরী, প্রতিল মুখোপাধ্যায়, এই তো। সানি ভাই? আমার নাক আর কান দ্বারা। একটু একটু বুঝিয়ে বলেন। মানে মানে শুধু এই দুটি ইন্দ্রিয় কেন, 5টি ইন্দ্রিয় থাকতে শুধু না নাক না, আর মানে এটা যেহেতু গানের ব্যাপার, যেহেতু যা শুনছি, যা ওই তো আসলে যা যা শুনছি সবকিছুই কোথাও না কোথাও আসলে, যে যে বই পড়ছি ওটাও হয়তো কোথাও না কোথাও ইনফ্লুয়েন্স কাজ করছে। আমরা এক্সপ্রেশন। নমপকের এক্সাম্পল পেলাম, আহমেদ সফার এক্সাম্পল পেলাম। তো এটা আমি তো আসলে এটাই বলছি, এটা হচ্ছে বোরহেসের একটা কথা ছিল। আমি আসলে যতগুলা women I loved, the books I read, the film I've watched, people I've met, so ইনফ্লুয়েন্স তো আসলে নানা রকম। গানের এক্সপ্রেশনের ক্ষেত্রে অনেকের গান ভাল লাগে, অনেকের গান ভাল লাগে আসলে বাংলাদেশের গান, ইভেন যেসব গানের ভাষাও বুঝি না, ফ্রেঞ্চ গান, জাস্ট বিকজ অফ দ্য মিউজিক আমি দেখা গেছে অনেক গান শুনছি যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, বাট কিন্তু ওইটাও সুরটা আমার মনে অনেক। হয়ে যাচ্ছে। রাইট 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 রাইট। তো ওই তো ইনফ্লুয়েন্স অনেক, আসলে ইনফ্লুয়েন্স বলা কিছু না, আসলে সবকিছু সবার দ্বারা আমি মেইনলি ইনফ্লুয়েন্সড, আই গেস। আই ব্রিথ এন্ড লিভ। আর নতুন কোনো আর্টিস্ট কি আছে যাদের গান দেখে আপনাদের মনে হয়েছে যে এই মিউজিশিয়ানটার মাঝে পটেনশিয়াল আছে, কিংবা হয়তো সে ভবিষ্যতে ভালো কিছু করবে, এরকম কারো কথা কি চোখে পড়েছে কখনো মানে বাংলাদেশি মিউজিশিয়ানদের মাঝে? হ্যাঁ হ্যাঁ, এখন অনেক তো নতুন ছেলেরা গান করতেছে, ওই যে তারপর হচ্ছে এই যে ছেলেরা এখন না, একজনের গান মেয়েরাও আমার খুব ভালো করতেছে। লাগে, ছেলেরা মেয়েরা, এখন একজনের গান খুব ভালো লাগে যে ঈসা নিব্রাস ফারুক ভাই প্রজেক্ট, ফারুক ভাই প্রজেক্ট। ইজ ডুইং, ইজ ডুইং প্রিটি ওয়েল। তারপর সিন মিছিলদের ব্যান্ড, হুম। সিন ফ্রিডম, দ্যাট ডুইং প্রিটি ওয়েল। নাইম মাহমুদ মানে আছে, ওর গানের নাইম লিরিক খুব মোহাম্মদ, সুন্দর। নাইম মাহমুদ, অনেক আছে, অনেক। আছে অনেকেই, সবার গানই ভালো লাগে। যারা Right. নিজেদের গান করে আসলে সবার গানই ভালো লাগে। আসলে সত্যি কথা, যারা অনেকগুলো নিজেদের গান স্টেজ গায় পার হয়েই আই নিজের রেসপেক্ট দেম। গানটা নিয়ে নামতে পারে। তো হ্যাঁ, রাইট। সাহস করে নিজের গান যারা গায় ভালো লাগে। আর আমার সিঙ্গার নাম সং বললে শেষ রাইটারদের হবে না। প্রতি এক ধরনের মমতা আছে আর কি, যেহেতু আমি নিজে গান, তো কেউ নিজে লেখলে সুর করলে বোঝা যায় যে না, হি ইজ ট্রাইং সামথিং এলস, যেটা আসলে কেউ ট্রাই করে না। তো এটা একটা কারণ। মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী বলছেন, মনে হয় এটা সানি ভাইকে বলছেন যে দাদা তুমি আরেকবার গাও। উনি মনে হয় রান টেররিস্ট গানটা আরেকবার শুনতে চাচ্ছেন। উনি তার কমেন্ট পড়ার জন্য অনেকগুলো রিকোয়েস্ট করেছেন। সরি ভাই, আপনার কমেন্টটা পড়লাম এখন। আর দাদে হচ্ছে আর তাবাসসুম সাইকা আপু হচ্ছে রিডেম্পশন সংটা শুনতে চাচ্ছেন। সং আজকে না। আজকের করতে আমি চাচ্ছেন। বরং ইয়েটা করি শেষ গান হিসেবে, হুম। জান কান্না নয়টাই করি, নো উম্যান নো ক্রাই এর বাংলা যেটা করেছিলাম। রিডেম্পশন সংটা আসলে সেই স্টুডেন্ট লাইফে গাওয়া, তো অনেকদিন করিনি, এখন গান শুরু করলে থেমে যেতে হবে, তার চেয়ে বরং ওইটাই করি। জান কান্না নয়
জান কান্না নয়, জান কান্না নয়, জান কান্না নয়। মরে যদি পড়ে সুখের দিনগুলি, না হয় নেই একসাথে রিক্সায়, না হয় নেই আমার ছোট্ট ঘরে, ইয়ার মাঝে লুকায়। ভালো সময় ভালো থাকে না চিরকাল, পথে পথে ঘড়ির কাঁটা যত ঘুরছে সামনে, অতীত তত বাড়ে। জান কান্না নয়, জান কান্না নয়, জান কান্না নয়, জান জান কান্না নয়। মরে যদি পড়ে সুখের দিনগুলি, না হয় নেই একসাথে রিক্সায়, না হয় নেই আমার ছোট্ট ঘরে, ইয়ার মাঝে লুকায়। ভালো সময় ভালো থাকে না চিরকাল, পথে পথে ঘড়ির কাঁটা যত ঘুরছে সামনে, অতীত তত বাড়ে। Everything's gonna be alright, everything's gonna be alright, everything's gonna be alright, everything's gonna be alright. No woman, no cry, no woman, woman, no cry. জান কান্না নয়, জান কান্না নয়, জান কান্না নয়, জান জান কান্না নয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো যাওয়ার আগে আরো কিছু কমেন্ট পড়ি। মেহদিয়াস হোসেন রকি সানি, হাউ আই উইশ ইউ ওয়ার হিয়ার রিকোয়েস্ট করেছেন। হাসান শিবলি বলেছেন, আহা সানি ভাই, সিনহা ভাই, কনফিউশন আর কে বাজাতে পারে দিয়ে আপনাদের শোনা শুরু, এখনো শুনি। সানি ভাই সম্ভব হলে লোনা দেয়াল গানটা একটু শোনান, অসম্ভব প্রিয় লাগে এই গানটা। একজন বলেছেন সিনহা ভাইয়ের ব্যাকগ্রাউন্ড পিকটা আছে, এটা জোস। কাজী শিহাব বলেছেন খুবই ভালো সময় কাটালাম, ধন্যবাদ আপনাদের। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী বলেছেন সিনহা লাভ ইউ। ফরহাদ আলম বলেছেন সিনহা সানি, আফটার লং টাইম আই এম ওয়াচিং ইউ গাইজ টুগেদার, মিসিং জাহাঙ্গীরনগর। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, কমেন্ট করার জন্য।
এই তিল থেকে তাল থার্সডে নাইট লাইভ জ্যামিং প্রতি বৃহস্পতিবার হচ্ছে জাস্ট স্টোরিজ পেজ থেকে। সামনের বৃহস্পতিবারও আবার ব্রিলিয়ান্ট দুইজন মিউজিশিয়ানকে নিয়ে আরেকটা এপিসোড করা হবে, সেটা দেখতে আপনারা ভুলবেন না। আর সিনহা ভাই, সানি ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, গান শোনানোর জন্য। থ্যাংক ইউ জাস্ট স্টোরিজ, থ্যাংক ইউ তিল থেকে তাল যারা এতক্ষণ সাথে ছিলেন, কমেন্ট করে নানা রকম ভাবে আমাদের সাথে ছিলেন, অনুপ্রেরণা দিয়েছেন। তো সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে। এই তো আমার পক্ষ থেকেও সানি, তো খুব ভালো লাগলো আজকে। আসলে একটা স্ক্রিনশট নিয়ে রাখি না, আমরা দুইজন একসাথে প্রথম লাইভ কই হচ্ছে না। এনিওয়ে, হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। এনিওয়ে সানি যাওয়ার আগে দুইটা লাইন একটু শোনাবা নাকি? কোনটা? আচ্ছা, যাইতে যেতে আমরা বিদায় নিয়ে নিই, আমরা চিরকাল নবীনটা গাইতে গাইতে, যেহেতু অনেকে বলতেছে গানটা, অনেকে যেহেতু বলছে, প্লিজ এটা ছোট হইলেও এটা আমার রিকোয়েস্ট। কোনটা? গল্প না না চিরকাল নবীন। হ্যাঁ। তো আমি আদিবা সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। এখন আমরা সানি ভাইয়ের গান শুনবো যাওয়ার আগে। খোদা যেন দেখে তোমায়, রাখে তোমারে, হয় যেন সব ইচ্ছা পূরণ তোমার অন্তরে, সবার জন্য থাকো তুমি, তোমার জন্য সব, আকাশে কান পেতে শোনো তুমি তারার কলরব, সাহস না হারায় বন্ধু, সামনে তোমার দিন, তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন, তুমি যেন থাকো বন্ধু। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। চিরকাল নবীন।